খুকি, ভয় পাচ্ছ? এত রাতে বাহিরে কি? দেখি এদিকে আসো। হঠাৎ ডাকে অটবি দাঁড়িয়ে গেল। কালো লম্বা করে লোক, দেখতে অনেকটা বখাটে ধরনের, গলায় আর হাতে চেন ব্যাসটায় ঝোলানো, বাইকে পাত ছড়িয়ে বসে সিগারেটের এক একটা শুক টান দিচ্ছে। আর একটা আশেপাশে আরও 3টা বাইক, 5-6 জন ছেলে পেলে। অটবি মনে মনে ভয়ে সিটিয়ে গেল। বুকের কাছে ওড়না এক হাত দিয়ে শক্ত করে ধরে যথেষ্ট কঠিন গলায় বলল, ওষুধ কিনতে বেরিয়েছি। কেমন ওষুধ খুকি? খারাপ ওষুধ? বলে লোকটা হো হো করে হেসে দিল। বাকি ছেলেরাও তাই। শুধু 2জন হাসছে না, একজন অটবিকে চেনে, সরোজ নাম, ভালো পরিবারের ছেলে, বয়সের ভুলে এদের সাথে মেলামেশা শুরু করে গোল্লায় চলে যাচ্ছে। অন্যজন এলাকায় নতুন এসছে বোধ হয়, আগে 2-1বার দেখেছে। অন্যরা বখাটের মতো কখনো মেয়েদের বিরক্ত করে না, চুপচাপ বাইকে বসে সিগারেট খায়, এখনও তাই করছে। ওর পার্থক্য শুধু এতটুকুই, তার শান্ত চোখ জোড়া এক মুহূর্ত ঘুরঘুর করে পর্যবেক্ষণ করছে অটবিকে। অটবির লজ্জা, অস্বস্তি আর রাগে এককার হয়ে বলল, বাজে কথা বকবেন না রহিম ভাই, মা অসুস্থ। তাই নাকি? কি হয়েছে চাচির? অটবি একটু নমনীয় হলো এবার, আস্তে করে বলল, জানি না, সকাল থেকে বমি করছে। প্রেশার লো। প্রেশার লো। একটু আগে মাথা ঘুরে পড়ে গেছে। পাশে ওষুধও নেই, বাধ্য হয়ে এখন বের হয়েছি। ফার্মেসির দোকান খোলা পাচ্ছি না। কণ্ঠ বুঝে একটু কেঁপে কেঁপে উঠল। মায়ের অবস্থা আসলে ভালো না। ঘর থেকে বের হওয়ার আগে দেখেছে বিছানায় নিথর হয়ে পড়েছিল। একুলে মা আর 2 বোন ছাড়া অটবির কেউ নেই। মায়ের কিছু হয়ে গেলে সে কিভাবে থাকবে? আচমকা এলাকায় নতুন আসা ছেলেটা এগিয়ে আসলো অটবির দিকে। ভয়ে অটবি 2 কদম পেছালো। ছেলেটা বলল, এত রাতে কোনো ফার্মেসি খোলা পাবে না, কি ওষুধ আনতে হবে বলো, আমি নিয়ে আসছি। পাশ থেকে রহিম বলল, তৃষ্তান ভাই, আপনি কষ্ট করবেন কেন? অন্য কাউরে পাঠাই। তিস্তা নামের ছেলেটা অটবির দিকে চেয়ে থেকেই বলল, সমস্যা নেই। অটবি প্রথমে এমন প্রস্তাবে রাজি হলো না, কিন্তু অন্য কোনো উপায়ও নেই। ওষুধের টাকাও ছেলেটা নেয়নি। অটবি বাসায় আসতে আসতে এক দফা ছেলের কথা ভাবল। রহিমের দলে প্রায় ছেলে পেলেই চরমের রকমের বেয়াদব। একটা তো ধর্ষণ করতে গিয়ে ধরা খেয়েছিল, তবে রহিম ভাই একটু ব্যতিক্রম আছেন। অল্প স্বল্প দয়ামায়া করতে মাঝে মাঝে দেখা যায় তাকে। তাই বলে কি রহিম ভালো? মোটেও না। ওদের কেউই ভালো না। সরোজ খারাপ হয়ে গেছে, এই তিস্তান ছেলেটাও হয়তো অনেক খারাপ, দেখে বোঝা যায় না শুধু। তাছাড়া ডাকাতটা আর কতই বা ভালো হবে? দিনে দুপুরে পকেট মারা, মেয়েদের বিরক্ত করা, রাতে ঘুমের মানুষের বাসায় চুরি করা, এটাই তো এদের কাজ। অটবি নামটায় রাজুকে একটা ভাব আছে। নামটা বাবা রেখেছিলেন। তার নামের বাড়ির নাম রাখা হয়েছে অটবি আর অরবিন্দ অটবি, যার অর্থ পদ্মের অরণ্য। বাড়িটার নাম শুনে তো মনে হচ্ছে এ বোধহয় কোনো রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের রাজকন্যা অটবি, কিন্তু মোটেও তা নয়। কল্পনা থেকে বাস্তব ভিন্ন হয়, এখানেও তাই। অটবিরা আদিকাল থেকে নিম্নবিত্ত। নিম্নবিত্তের কয়েকটা ধাপ আছে, অটবিরা মাঝারি ধাপের। আধভাঙা বাড়ি, 3টে খুপির মতো ঘর, মোটামুটি রকমের উঠানের টিনের তো এই ছোটখাটো রান্নাঘর, ঘরে তেমন আসবাবপত্রও নেই। অটবি তাড়াতাড়ি করে মায়ের কাছে যেতেই দেখলো রেবা বেগম বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। চোখ বন্ধ, অথচ চোখ বেয়ে অশ্রু ঝরছে। মায়ের শিউরে বসে থেকে অটবি 15 বছরের 2 বোন, ওটা যমজ। অটবি দেখিয়েছে একসাথে দৌড়ে এসে বলল, ওষুধ আনছো বুবু, মা অনেক কষ্ট পাইতাছে, তাড়াতাড়ি খাওয়াইয়া দাও। অটবিদের 2জনের মাথায় হাত বুলিয়ে বলল, 2 ফাজিল, এখনো ঘুমাস নাই কেন? রুমে যা, ঘুমা। মায়ের চিন্তা তোদের করতে হবে না। কিন্তু আমাদের তো ঘুম আসতাছে না বুবু। তুমি কি ওষুধ আনো নাই? মারে খাওয়াইতেছো না কেন? ওষুধ একজনকে আনতে পাঠিয়েছি, আসতে দেরি হবে। তোরা যা, ঘুমা, সকালে স্কুল আছে না। বন্ধুটা বুঝলো, দৌড়ে পাশে রুমে চলে গেল। অটবি এবার আস্তে আস্তে মায়ের পায়ের কাছে বসলো। শুকিয়ে হাড্ডি গোনা যাবে এমন অবস্থা হয়েছে রেবা বেগমের। অটবি দীর্ঘশ্বাস ফেলে মায়ের 2 পা টিপতে টিপতে লম্বা স্বরেই বলল, আর কিছুক্ষণ মা, একটু সহ্য করো। বলতে বলতে সে আবারও ভাবনায় পড়ে গেল। মস্তিষ্ক হঠাৎ বলল, এভাবে একটা ছেলেকে ওষুধ নিতে পাঠানো তার একদমই উচিত হয়নি। যতই বাসা চিনুক, বাসায় ঢোকার তো কখনো সাহস করেনি। কিন্তু এই মাঝরাতে ওষুধ দেওয়ার নাম করে যদি জোর করে ঘরে ঢুকতে চাই, খারাপ কিছু যদি করে তার সাথে, কে বাঁচাবে তখন? অটবি খুব ঘামলো। মাথার ওপরে ফ্যানটা আস্তে আস্তে চলছে। অন্যদিকের মতো গরমও নয় আজকে, কিন্তু তো হাঁসফাঁস লাগছে শরীরটা। সরব টিনের গেটে টোকা দেওয়ার শব্দ হলো। অটবি চমকালো, জেগে জেগে উঠল নেতানো চিন্তা। গেট খোলার আগেই অপর পাশের রুমে একবার উকি দিয়ে দেখে নিল 2 বোন ঘুমিয়ে আছে। রেবা বেগমও ব্যথা সহ্য করে একটু আগেই ঘুমিয়েছেন। বাড়িতে সে একলা সজাগ। এই ছোট্ট ভাবনায় ভেবেই সে অটবির শরীরে ঝিমঝিম করে উঠল।
সে মোটেও এতটা দুর্বল নয়, এভাবে ভয় পেয়ে চলবে না। রান্নাঘর থেকে বটি নিয়ে হাতের পেছনে রেখে বটিটা আড়াল করে দাঁড়ালো সে। ক্যাসক্যাস শব্দে অপর পাশে গেট খুলে বলল, কে? ওপাশ থেকে তিস্তান পুরুষেরই মোটা গলা, তোমার ওষুধ এনেছি। অটবি আর একটু গেট খুলে হাতটা বাড়ি দিয়ে বলল, দিন। তিস্তান প্রথমেই দিল না, কয়েক সেকেন্ড ঠায় দাঁড়িয়ে রইল, মুখের অস্বাভাবিক স্থির শান্ত, একটু গভীর বটে, চেহারা সুরাত খারাপ না, এক দেখায় প্রেমে পড়ার মতো, পরনে পোশাকও মোটা সভ্য। এত ভালো ভালো ছেলেগুলো যে কেন চুরি মারামারি মতো বাজে কাজ করে অটবি বুঝতে পারে না। তিস্তান অটবির হাতে ছোট্ট একটা ঠ্যাঙ্গা ধরিয়ে দিয়ে নির্বাকস্বর প্রশ্ন করল, পুটিটা কি আমাকে মারার জন্য এনেছো? অটবি ভড়কালো খুব, নজর তুলে তাকালো, মোটেও ঠাট্টা করছে না লোকটা, মুখ থেকে অনাথ তাই মনে হচ্ছে। সে উত্তর দিতে চাইল না, বরং তাকে বাঁচিয়ে দিয়ে রহিম সুদূর থেকে তিস্তানকে ডেকে উঠল। তৃষ্তান ভাই, দেরি হইতেছে। তিস্তান চলে যাচ্ছিল, অটবির হঠাৎ এক প্রশ্নে মাথায় আসলো, জিজ্ঞেস না করে সে শান্তি পাবে না। আপনি কি রহিম ভাইয়ের বড়? তিস্তান পেছন ফিরে তাকালো, কপালে অল্প ভাঁজ। কেন? রহিম ভাই তার দলের কাউকে ভাই বলে ডাকে না। হ্যাঁ, বড়। রহিমের থেকেও বয়সে বড়। রহিমের বয়স আনুমানিক 26 হবে, লেখা চোরদের সর্দার সে। সাথে ছেলেগুলোর বয়স কম, 18-20 হয়তো। সেই রহিমের থেকে বড় লোকটা কত হবে, 24 নাকি 27 কিংবা 28? দেখে তো বড় মনে হয় না। তার চেয়ে বড় কথা, রাজনৈতিক নেতা ছাড়া রহিমের কাউকে এত সম্মান দিয়ে কথা বলে না। পরদিন দুই বোনকে বিদ্যালয়ে নেওয়ার পথে আবারও স্থানের সাথে দেখা হলো অটবির। তাদের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে 15 মিনিটের। মাঝখানে একটা 5 মিনিটের সরু জঙ্গল পড়ে। জঙ্গলে একদম শেষ মাথায় বসছে তাদের বখাটের দল। ওদের মাঝে সরসকে দেখে অটবির বোন নলি ক্ষীণ চেঁচিয়ে উঠল, বুবু বুবু, দেখো সারাজ ভাইয়া। অটবির সাথে সাথেই সামনে তাকালো। রাস্তায় একপাশে চাদর বিছিয়ে গোল করে বসে আছে ওরা। মাঝখানে কি রেখে যেন হিসাব করছে। একটু এগিয়ে গিয়ে বুঝলো এগুলো মানিব্যাগার অনেকগুলো টাকার নোট, নিশ্চয়ই চুরি করে এনেছে। তিস্তান ওদের সাথে বসেনি, কিন্তু বাইকের হেলান দিয়ে ঠিকই দাঁড়িয়ে আছে। সিগারেট টান দিতে দিতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে টাকাগুলোর দিকে। অটবি নলির হাসি মুখখানা মুখের পানে চেয়ে থেকে ধমকে উঠল, সরোজের সাথে তোর অত কি? আমি সেদিনও তোকে ওর সাথে কথা বলতে দেখেছি, মানা করেছি না ওর সাথে মিশতে? নলির যমজ বোন পিঠা বলল, ওকে আমিও মানা করছি বুবু, নীল শুনে না। নলি পিতাকে চোখ রাঙালো, নির্দোষ গলায় বলল, পৃথা বেশি বেশি বলতাছে বুবু। আমি সারাজ ভাইয়ের সাথে এত মিশি না, কিন্তু ভাইয়ের সাথে মিশলে কি হয়, ভাই তো অনেক ভালো। ভালো কি ভালো না সেটা আমি বুঝবো, তুই আর ওর সাথে কথা বলবি না। বলে আবার তিস্তানের দিকে তাকালো অটবি। তিস্তান তীক্ষ্ণ চোখে এবার আর টাকার উপর নেই, অটবির উপর। কাল সারা রাত জেগে থাকায় ক্লান্তিতে শরীর ভেঙে আসছে অটবির। চিনচিনে মাথার ব্যথা, পাশাপাশি প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাকে তাকে দায় হয়ে যাচ্ছে, কিন্তু এখন মোটেও ঘুমানো যাবে না। তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। ঘরে পুরো এলোমেলো হয়ে আছে, অনেক কাজ বাকি। রেবা বেগমের ওষুধ খাওয়াতে হবে, দুপুরে রান্নার বান্না সারতে হবে, কলেজ যেতে হবে, বিকেলে দুটো টিউশনি করাতে হবে। হ্যাঁ, মনে মনে ভীষণ উদাসীন হলো, দীর্ঘশ্বাস ফেলল অটবি। ইদানিং সবার জন্য সবটা করতে গিয়ে মনে হয় সে নিজেই হারিয়ে যাচ্ছে। নিজের জন্য অল্প একটু অবসর পর অবকাশ নেই। বাবা থাকতে যদিও এইসব দায়িত্ব পালন করতে হতো না ওর। দিনগুলো রঙিনই ছিল। তারপর 3 বছর আগে বাবা মারা গেল, মা অসুস্থ হয়ে পড়ল। এই তো জীবনের রং ফ্যাকাশে হতে মরেই যাচ্ছে। জঙ্গলের রাস্তার কাছাকাছি আসছে রহিম উচ্চস্বরে অটবিকে ডেকে উঠল, কি খুকি, এত তাড়াহুড়োয় কোথায় যাচ্ছ? 2 সুন্দরীকে স্কুলে দিয়ে আসছো বুঝি? প্রশ্ন শুনে অটবি মারাত্মক বিরক্ত হলো। নলি পৃথাকে দিয়ে আসার সময় রহিম তাদের দেখছিল। টাকা গুনতে গুনতে ব্যস্ত থাকায় কিছু বলেনি, এখন এসে খোঁচাচ্ছে। বিরক্তিভাব চোখে মুখে ফুটিয়ে অটবি বলল, কেন, আপনি জানেন না? রহিমা হলুদ দাঁতগুলো বের করে হাসতে হাসতে বলল, জানি তো অনেক কিছুই। তা চাচির কি অবস্থা? তৃষ্তান ভাই যে এত কষ্ট করে ঔষধপাতি কিন্না দিল, ধন্যবাদ বলছিলা ওরারে? তুমি তো আবার আমাদেরকে পছন্দ টছন্দ করো না। দেখছো আমরা মানুষরে কত উপকার করি। না চাইতেও চেহারা বিকৃত করে ফেলল অটবি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহিমের অকাজের কথাবার্তা শুনতে বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে, নয়তো কথা না বললে পিছু পিছু আসতে দ্বিধাবোধ করবে না এই বখাটের দল। অটবি সব প্রশ্নের উত্তর দিল না, কাটকাট গলায় তাড়া দিয়ে বলল, মা এখন আগের চেয়ে ভালো আছে রহিম ভাই। আমার দেরি হচ্ছে, আপনার আর কিছু বলার আছে? ধন্যবাদ যে দিলা না,
আচ্ছা থাক, দিতে হবে না। দেরি যখন হচ্ছে যাও গা। অটবি দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে সামনে এগোতে এগোতে আর চোখে একবার ওদের সবাইকে দেখে নিল। সরস ওর বয়সী কিছু ছেলেকে নিয়ে চাদরে বসে বসে তাস খেলছে। কি আনন্দ ছেলের চোখে মুখে। পড়া নেই, লেখা নেই, সারাদিন বাবার কষ্টের টাকা ফুর্তি। বাবার হতে এত মার খেয়েছে তবু শিক্ষা হয়নি। আচ্ছা, এই তিস্তান ছেলেটা কেমন? সরোজের মতোই। পরিবার ভালো হলেও সঙ্গদোষে অধঃপতন হয়নি তো কি জানি। সারাদিন তো এদের সঙ্গেই থাকে। সকালে সিগারেট টানছিল, এখন বাইকে আরাম করে শুয়ে আছে। অটোবির দিকে একবারও তাকায়নি, শূন্য দৃষ্টিতে চেয়েছিল আকাশ পানে। চারদিকে কোনো ধ্যান আগ্রহ ছিল না। কেমন দেখাচ্ছিল কে জানে, আকাশে দেখার মতো কি আছে? সাদা নীল রং ছাড়া সাদা শুভ্রতা হলেও নীল তো বিষাদের, বিষাদ তো বেশি আকাশে। তাকালে যেন দুনিয়ার চিন্তা মন খারাপ জেঁকে বসে। এই যেমন তিস্তান দেখা দেখে অটবি আকাশের দিকে ভুলে তাকিয়েছিল। মন বার হয়ে গেছে, ফিসফিসে আত্মনাদ করছে। আমি ভালো নেই, আমার একটা ভালো থাকা চাই। অটবির কলেজে সকাল 10টায় শুরু হয়। ঘড়িতে এখন 10টা 50 মিনিট। প্রায় 1 ঘন্টা দেরি করে ফেলেছে সে। এমনিতেই নানা কাজে কাজে কলেজে আসা হয় না। তারপরে যে 2টা গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য এসেছিল তার একটা মিস হয়ে গেছে। অটবি মন খারাপ হলেও খুব। টাকার অভাবে সে কোথাও কোচিং করে না, রেগুলার না বলেও বন্ধুবান্ধবও নেই। কার থেকে নোট নেবে এখন? ক্লাসে একদম শেষের ফাঁকের বেঞ্চটায় গিয়ে বসলো অটবি। দ্বিতীয় ক্লাসের স্যার এখনও আসেনি। টেবিলের উপর দুহাত রেখে সেখানে থুতনি চেকে সবাইকে দেখতে লাগলো সে। প্রতিবার ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীগুলো প্রথম সারিতে 3 বেঞ্চ নিয়ে গল্প করছে। সুন্দরী মেয়েদের একটি দল হোয়াইট বোর্ডের সামনে গোল হয়ে দাঁড়িয়ে কী নিয়ে যেন খুব হাসাহাসি করছে। অটবি ওদেরকে দেখতেই লাগলো। দেখতে দেখতেই আঁখি পল্লব কেমন ভারী হয়ে উঠল হঠাৎই। সারাদিনের ক্লান্তি হতাশায় জেগে থাকতেই সায় দিল না আরামপ্রিয় শরীর। তন্দ্রাচ্ছন্ন হয়েই পড়ল। অটবি ঘুম ভেঙে সে তীব্র হাসাহাসির শব্দে। অটবি প্রথমে বুঝতে পারেনি, পরে যখন দেখলো স্যারসহ ক্লাসের বাকি সবাই তার দিকে তাকিয়ে হাসছে তখন বুঝতে পারলো ওদের সবার হাসির উৎস সেই। অটবি লজ্জা পেল, মাথা নিচু করে ফেললো। স্যারের রসিকতার সুরেই বলল, কি মেয়ে, রাতে কি না ঘুমিয়ে চুরি টুরি করো নাকি? ক্লাসেও তো রেগুলার না মনে হয়। এতই যখন ঘুমাতে ইচ্ছা করে তাহলে কলেজ আসো কেন? বাবার মৃত্যুর পর অটবি কেউ কথাই কাঁদতে দেখেনি। সে সামান্য কথায় কাঁদে না, কিন্তু সবারই তাচ্ছিল্য দৃষ্টি অবজ্ঞার ভিতর দেখেই মিইয়ে দিল অটবি। অশ্রুতে টলমল করে উঠল মায়াবী চোখ। পুরোটা ক্লাস অটবি মাথা নিচু করেই রাখলো। কোনো মতে ক্লাস থেকে বেরিয়ে পড়লো কলেজ থেকে। বাসে উঠেও তার মন খারাপ বাড়ল, বই কি কমলো না। একটা সিটও খালি নেই। উপরোক্ত ভিড়ের মাঝে কে যেন বাজে স্পর্শ করছে তাকে, ভীষণ বাজে স্পর্শ। অটবি নিজেকে খুব কষ্টে আটকে রেখেছিল। এলাকায় ঢুকতেই হু হু শব্দ করে কেঁদে ফেলল। সে কান্নার শব্দ কেউ নেই, দেখার কেউই নেই। নির্জন রাস্তায় শুধু সে এবং একমাত্র সেই। এভাবে কাঁদছ কেন? আচমকা ভরাট গলায় কেউ বলে উঠল। সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে চমকে উঠল অটবি। সামনে তিস্তান দাঁড়িয়ে আছে, হাতের সামনে হোটেল থেকে আনা নাস্তার প্যাকেট। সে আবার বলল, কি হয়েছে? অটবি উত্তর দিল না, চোখ জোড়া বড় বড় করে চেয়ে রইল তিস্তানের দিকে। বিমূঢ় গলায় শুধালো, আপনার নাক থেকে রক্ত পড়ছে। অস্ফুট শব্দ করে পরপরই অটবির দিকে পিঠ দেখিয়ে দাঁড়ালো তিস্তান। ঝটপট নখে হাত দিয়ে দেখালো বাম হাত থেকে রক্ত ঝরছে। যে রক্তটা হাত দিয়ে মুছে ফেলল। অটবি ততক্ষণে কাছে এগিয়ে এসছে। আপনার নাক থেকে রক্ত পড়ছে কেন? আপনি ঠিক আছেন? আসি। আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তেমন সিরিয়াস কিছু না, যেতে হবে না। এখন কি বলা উচিত? কোনো কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। অটবি কয়েক সেকেন্ড তিস্তানের দিকে তাকিয়ে চলে যেতে চাইল। তার পূর্বেই তিস্তান জিজ্ঞেস করল, আমার নাম জানো? থতমত খেয়ে উত্তর দিল না, হ্যাঁ আমার নাম। অর্থ জানো? অটবি এবার মাথা নাড়ালো, জানে না। তিস্তান হাসল মৃদু, গাঢ় দৃঢ় কণ্ঠে বলল, দুঃখ। তিস্তান অর্থ দুঃখ। অটবির নির্লিপ্ত ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল মাত্র। সেই নামের অর্থ জানে না ঠিক, অন্য কেউ হলে হয়তো অবাকই হতো, কিন্তু তার মনে প্রশ্ন জাগছে। নামের এমন অদ্ভুত অর্থ জেনেও এই ছেলেটা নাম কেন রেখেছে? তিস্তান বা হঠাৎ এক হঠাৎ কী বোঝাতে চাইছে অটবি বোঝেনি। জিজ্ঞাসুক নয়নে চেয়েই আছে। তিস্তান আবারও হাসল, প্রশস্ত হাসি। ছেলেটা হাসলে আরও সুন্দর লাগে। চলে যেতে যেতেই বলল, এভাবে কাঁদবে না কখনো। অরণ্যে কাঁদে না, নিজ গভীরতে হাজারটা রহস্য পৃথিবী থেকে লুকিয়ে রাখে। রাস্তার মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে অটবি। সিক্ত মলিন চোখজোড়া এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছে তিস্তানকে। বড় বড় পা ফেলে চলে যাচ্ছে ছেলেটা, বড্ড শান্ত এক একটা কদম। কোনো তাড়াহুড়ো নেই, দেখে মনে হয় ভদ্রঘরের চাকরি করার সভ্য একটা ছেলে। সে সবসময় ঝামেলা এড়িয়ে চলে, অথচ একটু গরিবের
গভীরভাবে দেখলেই বোঝা যায় সে আসলে কতটা ছন্নছাড়া উদাসীন, যেন হাজারটা দুঃখ কষ্ট আর চিন্তার সে একাই আগলে রেখেছে। কানের কাছে ফিসফিস করে বলছে, অরণ্য, রহস্য লুকানোর বদলে এবার একটু দুঃখ খুঁজে দেখা যাক তো দেখি। বাসায় ফিরে অটবি আর বিশ্রাম নেওয়া হলো না। এই কাজ সেই কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। কিছুক্ষণ পর নলি আর পৃথার স্কুল ছুটি হবে। হঠাৎ বেশি সময় নেই, হাতে মাত্র 15 মিনিট। কোনো রকমে এক প্লেট ভাত খেয়ে অটবি বেরিয়ে পড়ল। ভরা পেটে হাঁটতে কষ্ট হচ্ছে। সে অন্যান্য সময় যত দ্রুত হাঁটে, এখন তার অর্ধেক সারতে পারছে না। ধীরে ধীরে একটু একটু করে স্কুলের কাছাকাছি আসতেই বোনদের দেখতে পেল অটবি। ঝালমুড়ির দোকান একটু দূরেই দাঁড়িয়ে আছে ওরা। নলির ঠোঁটে জল জ্বলে হাসি এঁটে রাখলেও পৃথা বেজার মুখ এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ দুটো ঝালমুড়ি নিয়ে এদিকে হাজির হলো সরোজ। একটা নলিকে দিতে মেয়েটা খুশিতে লাফিয়ে উঠল, কিন্তু পৃথাকে দিতে চাইল না। অটবি পায়ের গতি বাড়ালো। ভেতর ভেতরে মারাত্মক দাবানলে ছটফট করে উঠল মন। বিষিয়ে গেল। কাদের জন্য সে এত কষ্ট করছে, জীবনের সব আহ্লাদ ত্যাগ করছে, এটা তো তাকে মান্যই করে না। চোয়াল শক্ত করে নলির মুখোমুখি দাঁড়ালো অটবি। ভীষণ স্বাভাবিক গলায় প্রশ্ন ছুড়ল, তোদের কাছে তো টাকা নেই, ঝালমুড়ি কোত্থেকে পেলি? সহসা চমকে উঠল নলি। মুখের উজ্জ্বলতা মিইয়ে গেল স্পষ্ট। ভয়ের পাশ দেখতে দিল। আমতামতা করে বলতে চাইল, সারস ভাই কিনে দিছে বুবু। সেকেন্ডের ব্যবধান। আচমকা রুক্ষ হাতে চড় পড়ল নরম গলে। নলির গায়ে হাত গিয়ে ফুপিয়ে উঠল। অটবি যেন রণমুহূর্ত ধারণ করছে। ভয়ঙ্কর আগেও শ্যামবর্ণ মুখটা লাল দেখাচ্ছে। নলির কান্নার আওয়াজ বাড়ল। গলের ব্যথা না, বোনের ভয়ে সরস হাসফাস করেই বলল, নীলিমার দোষ নাই অটবি আপু, আমি জোর করে ঝালমুড়ি কিনে দিয়েছি। পৃথা একপাশে দাঁড়িয়ে মিটমিটে হাসছে। মনে মনে খুব চাইছিল নলির এমন একটা শিক্ষা হোক। মেয়েটা বেশ ব্যারবেট ছিল। সে এতবার সাবধান করছে তবুও শুনেনি। আর একটু মজা নেওয়ার জন্য কি নলির কানের কাছে গিয়ে পৃথা আস্তে আস্তে করে বলল, তোমাকে আবারও নীলিমা বলে ডাকছে সারস ভাই, তুই কিছু বলবি না? অন্য সময় হলে নীলিমা ডাকার অপরাধে সরোজার সাথে বিশাল ঝগড়া বাঁধিত নলি। নীলিমা নামটা তার একদমই পছন্দ না, কিন্তু সরোজ তাকে এই নামেই ডাকবে। এ নিয়ে কম বাকবিতণ্ডা হয়নি সরোজের সাথে তার। কিন্তু এলাকার পরিস্থিতি আলাদা। সে তো কেঁদেই কোল পাচ্ছে না, ঝগড়া করার সময় কই। সরোজ নম্র ওঠায় আবারও বলল, তুমি যা ভাবছো সেসব কিছুই না আপু। তোমার থেকে আমার জানা লাগবে না সরোজ। পারলে এইসব বখাটিপনা ছেড়ে পড়ালেখায় মনোযোগ দাও। তোমাকে নিয়ে তোমার বাবার অনেক স্বপ্ন। সামান্য পিয়নের চাকরি করে পুরো পরিবার চালাচ্ছেন। তাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে না পারো, অন্তত 10টা লোকের সামনে মাথা নিচু করতে দিও না। অটবি নলির বাহু শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে এলো। বলল, আমি তোর ছোট নই সরোজ, তোমার থেকে বয়স অনেক বড়। জোর করছো কি করনি সেটা আমি খুব ভালো করেই জানি। নলির বয়স কম, সঠিক বলে এখনো চিনতে শেখেনি। ভালো হয় তুমি ওর থেকে দূরে থাকলো, ওর আশেপাশে যেন তোমাকে না দেখি। নলিকে এক প্রকার টেনে টেনে নিচেতে লাগলো অটবি। নলি কেঁদেই যাচ্ছে, কথা বলতে পারছে না। রাস্তার পায়চারিতা পথচারীদের অনেকেই চেয়ে চেয়ে দেখছে ওদের। ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে এই ভেবে শান্ত মেজাজের হাসি খুশি মেয়েটা তারা কখনো এত রাখতে দেখেনি। রেবা বেগম এখন অনেকটাই সুস্থ। সকাল থেকে খুটখাট শব্দ একটা ওটা করছে। গোছানো জিনিসগুলো মাঝে মাঝে গুছিয়ে রাখছেন। ঘুম ভাঙার পর মাকে কাজ করতে দেখে রেগে গেল অটবি। রেবা বেগম তখন রুটি সেকছিলেন। ঝটকা মেরে তার খুন্তিটা নিয়ে অটবি বলল, তোমার সমস্যা কি মা? সুস্থ হয়েছ একদিনও হয়নি, তোমাকে রান্না করতে বলেছে কে? রেবা বেগম অল্প হাসলেন। অটবির থেকে আবারও খুন্তি নিয়ে বললেন, এতদিন তো শুয়েছিলাম, আর শুয়ে থাকতে ভালো লাগে না। যা হাত মুখ ধুয়ে আয়, খেতে আয়। অটবি আর কিছু বলল না। বিরক্ত ভঙ্গিতে কলা পাড়ে যেতে যেতে বলল, কখন উঠেছো ঘুম থেকে? উঠে ডাকতে পারলে না? আর একা একা কাজ করবে না, আমাকে ডাকবে। শুক্রবার আর ডাকিনি, এমনিতেও সকাল সকাল উঠিস। হাত মুখ ধুয়ে আসতে আসতেই নলি আর পিঠাও ঘুম থেকে উঠে গেল। নলির চোখ দুটো ফুলে একাকার। রাতে বোধহয় কেঁদেছে অনেক। অটবি দেখেও দেখল না, চুপচাপ নাস্তা খেতে লাগলো। কালকের টিউশনি দুটো করাতে পারেনি, নাস্তা খেয়ে এখন বেরিয়ে পড়বে। নলি কয়েকবার অটবির সাথে কথা বলতে চাইলেও অটবি এড়িয়ে গেছে, সুযোগ দেননি। নলিকে এত সহজে ক্ষমা করে দিলে চলবে না, এখন থেকে শাসনে রাখতে হবে। তারা নিম্নবিত্ত, এমনি সুখ তাদের কাছে ধার ধারে না। আবেগের বশে ভুল করলে হয়তো জীবনটাই ধ্বংস হয়ে যাবে। প্রতিবার টিউশনিতে গেলে জড়তায় চুপসে থাকে অটবি। তার পরনে কোনো ভালো জামা নেই, ঘুরে ফিরে এক কামিজ পরে আসে। এ নিয়ে ছাত্রদের মায়ের চিন্তার শেষ নেই। অটবিকে দেখে কেমন মুখটা কুঁচকে রাখেন। ভালো করে
দুদণ্ড কথাও বলতে পারেন না। মাঝে মাঝে অবশ্য না পারলে নাস্তা দেন, পানসে, চা আর ঘরের সবচেয়ে কম দামি কিছু বিস্কুট। অটবি মনে হয়তো অটবির জন্য দোকান থেকে কম দামি কিছু বিস্কুট কিনে আনেন। যতটা সময় সে পড়ায় একটা অন্ধকার খাঁচায় বন্দি থাকার মতো অনুভূতি হয় তার। হাঁসফাঁস করে বড়লোকদের সাথে এই জন্য মিশতে ভয় হয় তার। বন্ধুবান্ধবও নেই তার, কারণ অটবি জানে যে মানুষগুলোকে সাথে মানিয়ে চলতে পারবে না। বাসায় আসার পর পথে সরস পিছু নিল অটবি। অটবি তা দেখেই দাঁড়িয়ে গেল, শান্ত সুরে বলল, কি হয়েছে সরোজ, কিছু বলবে? কি মিষ্টি করেই বলল অটবি, যেন সরস প্রতিটা রাগ টাক কিছুই নেই মেয়েটার। সরস এক দফা ভড়কালো, মৃদু স্বরে বলল, তুমি কি নলিকে বকছিলে অটবি আপু? সেটা দিয়ে তুমি কি করবে? ওকে প্লিজ বকিও না আপু, আমি আর ওর সাথে কথা বলবো না। ভালো। বলতে বলতেই সামনে তাকালো অটবি। তিস্তানকে দেখা যাচ্ছে। একটা মেয়ের হাত ধরে টানছে সে। মেয়েটা কিছুতেই যেতে চাইছে না, চিৎকার করে কাঁদছে। রাস্তায় বসে পড়ছে মেয়েটা। কে হতে পারে? এবার টানছেই বা কেন? অটবি দেখা দেখি সরোজ সেদিকে তাকালো। পরপরই মুখে একটা অকৃত্রিম আফসোস নিয়ে বলল, আহারে, তৃষ্টান ভাইয়ের বোনটা কয়েকদিন আগেও কি ভালো ছিল, এখন নাকি এই মাইয়া পাগল, বিশ্বাসই হইতে চায় না। কি বললে? অবাক চোখে সরোজের দিকে একবার তাকিয়ে আবার তিস্তানের দিকে তাকালো অটবি। খেয়াল হলো মেয়েটা আসলে দেখতে সুন্দর লাগছে না। পরনের জামা কাপড় এলোমেলো, চুল সুন্দর করে বেনি করা থাকলেও মেয়েটা সেই বেনি টেনে টেনে একাকার করছে। তাকে সামলানো বেশ বেগ পেতে হচ্ছে তিস্তানের। চেহারা অসাধ্য ক্লান্ত। সরোজ বলল, ওই মেয়ে তৃষ্টান ভাইয়ের বোন তনয়া, কয়েক বছর আগে বিয়ে হইছিল। বিয়ের পর বাচ্চা হইতে গিয়ে একটা দুর্ঘটনায় বাচ্চা মারা গেল। মা হইতে পারবে না নাকি আর, তাই জামাই ডিভোর্স দিছে। ডিভোর্সের দিনই আবার তৃষ্টান ভাইয়ের বাপ মা একলগে মারা গেল। তখন থেকে তনয়া আপু এমন হয়ে গেছে। অটবি নিশ্চুপ হয়ে শুনছে, অনড় দৃষ্টিতে তিস্তানের পানে। ধৈর্যহারা তিস্তান ততক্ষণে বোনকে কোলে তুলে নিয়েছে, এদিকেই আসছে। তনয়া নামের মেয়েটা এতে আরও উত্তেজিত হয়ে গেল। বড় বড় নখ দিয়ে আশ্রয় দিতে লাগলো তিস্তানের মুখ, গাল, গলা, হাত। কাছাকাছি আসছে চোখাচোখি গহলা ওরা দুইজনের। অটবি মনে কেমন যেন করে উঠল, ভীষণ গোপনে শুধালো, দুঃখ? তুমি কি আমার থেকেও দুঃখী? জবাব পাওয়া গেল না। অটবি তবু চেয়ে রইল। তিস্তান চোখ মুখ সরিয়ে নিল, আচমকাই বলে বসল, মেয়েটা যা চাইছে ওকে দিচ্ছেন না কেন? তিস্তান থামকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো একবার, কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাছে টাকা নেই। রাস্তার একপাশে সবুজ দুর্বাঘাসের উপর বসে আছে অটবি আর তিস্তান। পাশে তনয়া মহানন্দা কর্মসে শব্দে চিপস কাটছে। মাঝে মাঝে কোমল পানির বোতলে চুমুক দিচ্ছে একটু একটু করে। তিস্তানের দৃষ্টি বোনের পানে স্থির। নির্মল চোখে বোনের আনন্দ দেখছে সে। তবুও চেহারা কোথাও যেন একটা চাপা অস্বস্তির ভাব। কপালের মাঝখানে গুইটি কয়েক সূক্ষ্ম ভাঁজ। এর কারণ অটবি জানে, টিউশন থেকে আজই এই মাসে বেতন পেয়েছে সে। 1,000-4,000 টাকার মতো আছে। তিস্তানের কাছে টাকা নেই শুনে অনেকটা জোর করেই তনয়া যা চাই কিনে দিয়েছে। তিস্তান মানা করছে অনেকবার। কঠোর চাহনি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে অটবির অন্তর। অটবি তবুও শোনেনি। সেই থেকে অটবির দিকে তাকাচ্ছে না লোকটা। সবর তিস্তান মৃদু গলায় বলল, তোমার টাকা আমি আজকেই দিয়ে দিব। কথা গভীর শোনালো। লোকটাকে রেগে আছে, রাগ করলেও জানে না কি। এই সামান্য বিষয়ে রাগ করার কি আছে? সেই দিন রাতে তিস্তানও তো তাকে কত বড় সাহায্য করলো। এবার অটবির পালা এসছে, সে কেন পিছিয়ে থাকবে? সমান সমান করার একটা ব্যাপার আছে না? মনে মনে কয়েক দফা দীর্ঘশ্বাস ফেলে অটবি বলল, কিভাবে দেবেন? চুরি করে? তিস্তান সহজ উত্তর, হ্যাঁ। 50 টাকার জন্য চুরি করবে? এমন হলে আমি কোনো চুরির টাকা নিতে পারবো না। এ কথার পিঠে তিস্তান আর কিছু বলল না। বোনের থেকে দৃষ্টি সরিয়ে মুখ উঁচিয়ে তাকালো আকাশের দিকে। হাত দুটো দৃষ্টি সরিয়ে দুর্বাঘাসের মুঠোয় পরে নিল। হিমেল হাওয়ায় উঁচু রইল আরও কপারের এলোমেলো চুল। চোখ দুটো শান্ত, কিন্তু আসলে বড্ড অশান্ত। অটবি হঠাৎ মনে হলো তিস্তান নামে দক্ষটি হয়তো তার কল্পনার থেকেও দুঃখী, নয়তো একেবারেই দুঃখী না। লোকটা প্রশান্তি নিয়ে নিঃশ্বাস ফেললো, মনে হলো বুক ভরা পাথর নিয়ে নিঃশ্বাস ফেলছে। হাসলে মনে হয় জোর করে হাসছে, নাকি সবাই তার মনের ভুল? হতেই পারে। অটবি আনমনে জিজ্ঞেস করল, আপনার নামের অর্থটা অদ্ভুত। এমন নাম জেনে শুনে আপনার মা বাবা রেখেছে কেন? তিস্তান অবাক হলো না। তার নামের অর্থ জানার পরে তার একটা প্রশ্ন অনেকেই করে, সে কখনো একটু উত্তর দেয়নি, শুধু মুচকে এসেছে। অটবির বেলায় মুচকে আসতে ইচ্ছে করল না। চোখের পাতা বুঝে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমার বাবা একজন বইপোকা মানুষ। আমার বাবা অনেক বই আছে, সেগুলো বইগুলোর মাঝে সোনালী দুঃখ নামের একটা বই বাবা খুব যত্ন করে লুকিয়ে রেখেছেন। বইটা তার খুব পছন্দ। সেই বইয়ের নায়ক চরিত্রে তাকে একটা প্রভাবিত করছিল যে বাবা মার নাম তিস্তান রেখে দিয়েছিল। এতে অবশ্য আমার আম্মু রাজি ছিল না,
আম্মু আমার জন্য কুসংস্কার মানতেন। তিস্তান অর্থ দুঃখ জেনে আবারও আমার নাম পাল্টাতে চেয়েছিলেন, কিন্তু নামের জন্য কি নাকি আমার জীবনে কখনো সুখ আসবে না। রাগারাগি করলেও করছিলেন বাবার সাথে, কিন্তু বাবা শোনেননি। পুরো বাধ্য হয়ে আম্মুকে মেনে নেন, কিন্তু পুরোপুরি ভাবে না। আম্মু আমাকে তিস্তান বলে ডাকলেও আম্মু ডাকতেন সুখ বলে। এর দুঃখ আমাকে ছুলেও সুখ যেন আমাকে সই। অটবি প্রশ্ন করল, আপনার পুরো নাম কি? সুখনীল তিস্তান। শুকনীল? আপনি কি খেয়াল করে দেখেছেন আপনার প্রত্যেকটা নামেই ব্যথার চিহ্ন আছে? নীলকে কিন্তু সবাই বিষাদ বলে। তিস্তান সরাসরি অটবির দিকে তাকালো। এবার বিস্ময় ভরা চাহনি। সে সত্যি কখনো খেয়াল করেনি। অটবি মুচকে এসে বলল, আকাশের দিকে এত বেশি তাকাবেন না। আমাদের মতো মানুষের জন্য আকাশ আনন্দ বয়ে আনে না। তনের দিকে একবার তাকালো অটবি। মেয়েটা হা করে চেয়ে আছে ওর দিকে। কি স্নিগ্ধ চোখ দুটো, মুখটা কি আদুরে। অটবি একটু হাসতে দাঁত বের করে খিলখিল করে হেসে দিল। ওরাই ভালো, বাস্তবতা চিনে না, নিজের জগতেই থাকে, কল্পনার সুন্দর একটা জীবন সাজায়। ব্যাগ কাঁধে নিয়ে অটবি উঠে দাঁড়ালো, মুখের হাসিটা বজায় রেখে বলল, আসছি, ভালো থাকবেন। অটবি চলে যেতে তিস্তান ঘাসের উপর শুয়ে পড়ল। হাসলো ক্ষীণ। শরীরটা আদেও কিসের বোঝা গেল না। অনুভূতি শূন্য ঠেলে চরম অবাধ্য হলো। অটবি মানা করা সত্ত্বেও তাকিয়ে তাকিয়ে দেখলো আকাশ পানে। দেখলে চলল, অটবি মেয়েটা অবুঝ। আকাশে বিষাদ বলতেই তো সবার পছন্দ, মোটেও তো আকাশে আশ্রয় নিয়ে না। আচমকা চিপস খাওয়া বাদ দিয়ে ভাইয়ের কাছে এগিয়ে আসলো তনয়া। চোখ বড় বড় করে তাকিয়ে চেঁচালো, ভাইয়া রক্ত রক্ত। বলতে বলতে নাকের দিকে ইশারা করলো সে। নাক থেকে আবার রক্ত ঝরছে। ভীষণ বিরক্ত হলো তিস্তান। পকেট থেকে রুমালটা বের করে মুছে নিল রক্তটুকু। সরোজ লুকিয়ে লুকিয়ে অরবিন্দ অটবিতে এসছে। অটবিতে তিস্তানের সাথে রেখে সুযোগটা কাজে লাগিয়েছে। বসার পিছনে গিয়ে নলিকে ডাকতে এসে চমকে উঠল মেয়েটা। কলপাড়ে কাপড় ধুচ্ছিল। সরোজের আওয়াজ শুনে এদিক ওদিক তাকাতেই লাগলো। টিনের বেড়ার ওপাশ থেকে সরোজ আবার ফিসফিস করেই ডাকলো, ওই মাইয়া, ওই দিকে না, এই দিকে, টিনের ফুটার দিকে তাকা। নলির সাথে সাথে বাম পাশে তাকালো। টিনের বেড়ায় এদিকটা অনেকটাই স্মৃত। সরোজ ভুরু চোখ জোড়া দেখা যাচ্ছে। নলি দ্রুত এগিয়ে সে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, তুমি এখানে আসছো কেন সারস ভাই? চলে যাও, বুবু দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তোর বুবু এত তাড়াতাড়ি আসবে না, তৃষ্তান ভাইয়ের সাথে আছে। বুবু কিস্তিন ভাইয়া সাথে কি করে? আমার মনে হয় ভাইয়ের সাথে তোর বুবুর কিছু চলে। সরোজের কথাটা খুব গুরুত্ব দিয়ে বললেও নলি বিশ্বাস করল না। ধুর, এমন কিছুই না, আমার বুবুকে আমি চিনি। কচু চিনো তুমি? তোমার মতো বলদ আমি আর একটাও দেখি নাই। আমাকে দেখতে বলতাছোটা কে? তুই বলেছিস, এখন এসব কথা বাদ, কাজের কথা বল। অটবি আপু কি আর তোকে মারছে? নলি মন খারাপ করে বলল, মারিনি, কিন্তু রাগ করে আছো। কালকে থেকে কথা বলছো না। নলির মুখ ফুটানো দেখে সরোজের ইচ্ছে করলো গাল দুটো শক্ত করে টেনে দিতে। মুসকি মুসকি হেসেই বলল, ওরে আমার নীলিমা সুন্দরী রে, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। সারাজ ভাই, আপনাকে না বলছি আমাকে নীলিমা বলে না ডাকতে, তবুও ডাকেন কেন? আমার সুন্দর একটা নাম আছে, নলি বলে ডাকতে পারেন না? ইস, ওইটা কোনো নাম হইল নলি? গরুর গোবরের মতো দুর্গন্ধযুক্ত নাম, ওইটা আবার সুন্দর। নলি কটমাট চোখে চাইল। ভয়াবহ কিছু মুখ থেকে বের করার আগেই শুনতে পেল অটবি ফিরে এসছে। সদর দরজায় ধাক্কা দিয়ে ডাকছে দরজা খুলে দেওয়ার জন্য। সরোজ বিরক্ত হয়ে বলল, তোর বুবুই হইল আমাদের প্রেমীর ভিলেন, বুঝলি? আপনি ভিলেন, এখন যান এখান থেকে। আর শুনুন, আমি কোনো প্রেম করি না আপনার সাথে। এক কথায় সরোজ হাসলো খুব। চলে যেতে যেতে বলল, অস্বীকার করে লাভ নাই সখী, তোমার আমার প্রেমের খবর পুরো পাড়ায় রটিয়ে দিতে যাচ্ছি। লাজক পাতার ন্যায় রাঙা হয়ে উঠল নলি। কাপড় ধুতে গিয়ে মনোযোগ হারালো। এই সরোজ ভাইয়াটাও না। রাতে ঘুমানোর সময় পৃথা বারবার খোঁজাচ্ছিল নলিকে। নলি রেগে গিয়ে বলল, কি সমস্যা, খোঁচাচ্ছিস কেন? তুই ভালো হবি কবে? কি আশ্চর্য, মাথা কি গেছে? কি আবল তাবল বকছিস? আজকে দুপুরে আমি তোর সব কাণ্ড দেখেছি। কালকে থেকে বুবু তোর সাথে কথা বলে না, তাও কি তোর শিক্ষা হচ্ছে না? সরোজ ভাই কি বুবুর থেকেও আপন হয়ে গেছে? নলির সাথে সাথে পৃথার দিকে মুখ করে শুলো। চেহারা ভয়ে জর্জরিত। পৃথা কি তবে সব দেখে ফেলছে? মিনমিনি অনুরোধ করল, বুবু বলিস না পৃথা, বুবু নয়তো আরও রেগে যাবে।
সেটা তোর সরোজ ভাইয়ের সাথে কথা বলার আগে ভাবা উচিত ছিল। পৃথা, তুই কি চাচ্ছিস বুবুর সাথে আমার সম্পর্ক নষ্ট হোক? তাহলে বল সরোজ ভাইয়ের আর সাথে তাহলে বল সরোজ ভাইয়ের সাথে আর কথা বলবি না। নলি একটু ভেবে বলল, আচ্ছা বলবো না। পিতা আশ্বস্ত হতেই নলি একটু নিশ্চিত হলো। যাক, এই তারে বেঁচে গেছেন, মনে মনেই বলল। প্রেম করতে গেলে একটু একটু মিথ্যে বলতেই হয়। আমিও না হয় বললাম, একটু মিথ্যে বললে কিচ্ছু হবে না। রাত তখন 12:30 প্রায়। ঘরের সব কাছে সে অটবি ঘুমাতে গিয়ে মনে পড়ল সে মূল গেটে তালা লাগাতে ভুলে গেছে। শোয়া থেকে ওর টেবিল থেকে চাবি নিল সে, ওড়না গায়ে জড়িয়ে গেট লাগাতেই চলে গেল। গেটটা পুরো আমলের। আটবির বাবা প্রায় গর্ব করে বলতেন গেটটা তার বাবা বাবা বানিয়েছে। খুলতেই লাগে গেলে বিশ্রী একটা আওয়াজ হয়। অটবি সাবধানে দরজা লাগাতেই মৃদুর শব্দ যেন বিরাট হয়ে গেল নিশ্চুপ পরিবেশ। প্রায় তালা লাগিয়েই ফেলছিল এই সময় দরজার ওপাশ থেকে ভরাট গলা শোনা গেল। অটবি, তিস্তানের গলা না? হ্যাঁ, তারাই তো। অটবি তবু নিশ্চিত হতে প্রশ্ন করল। বাহিরে কে? ক্রিস্তান? হ্যাঁ, দরজা খোলো। অটবি খুলল না। কি দরকার? এভাবে বলুন। তোমার ঘরে দাবটি আছে না, আগের মতো নিয়ে আসো। দরজা খোলার পর কিছু করলে ডাইরেক্ট গলায় চালিয়ে দিও। অটবি মোটেও অতটা অবিশ্বাস করে না তিস্তানকে। এই স্বল্প পরিচয় যেন অনেকটা চিনে ফেলছে। ধীরে-সুস্থেভাবে দরজা খুলে অটবি তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি বলুন কি বলবেন, মা জেগে গেলে সমস্যা হবে। প্রতিবারের মতো গুচ্ছে নহিন তিস্তান, কিন্তু এখানেও একটু বেশি অগোছালো লাগছে তাকে। বিনা বাক্যে তার দিকে তাকে হাত বাড়ি দিয়ে বলল। তিস্তানের হাতে 100 টাকার কসকুচে নোট মুঠো করে রেখেছে। অটবি দেখেই বলল। আমি নিব বলেছি। তিস্তান আবারও বলল, চুরি করিনি, নাও। বলতে বলতে সে নিজেকে অটবির হাতে টেনে টাকাটা গুঁজে দিল। অটবিকে চমকানোর সময়টুকু দিল না। অটবি দেখল তিস্তান শুধু টাকাই দেয়নি, দুটো চকলেটও দিয়েছে। সাদা কাগজের ছোট্ট লেখা, তুমি অনেক তিতা অটবি, তোমার উচিত বেশি বেশি মিষ্টি খাওয়া। দিনটা বাদল কন্যাদের দখলে ছলমল করছে। সুদূর সূর্য রৌদ্র ছাড়লেও আজ একটু বেশিই মলিন না। উত্তাপে গা ছোঁয়াচ্ছে না, বরং খোলা জানালা মাখিয়ে দক্ষিণা হাওয়ায় সুরসুর করে ভেতরে ঢুকে প্রাণ উজাড় করে দিচ্ছে। চোখ বুঝে লম্বা 3টা শ্বাস ফেলল অটবি। এমনটা সে প্রায়ই করে। ঘুম থেকে ওঠার পর পা দুটো আপনা আপনি চলে যায় জানালার ভেতরে দুষ্টু মিষ্টি ঠান্ডা হাওয়া উপভোগ করতে। 5 থেকে 6 মিনিট, ছোট্ট একটা মুহূর্ত, অথচ এই ছোট্ট মুহূর্তটা সারাদিনে ব্যস্ততা ছাপিয়ে তার নিজের। এত করে ভাগ নেই এই কয়েক সেকেন্ডে অটবির একার। সকালটা একটু ঠান্ডা ঠান্ডাই বলে। হাতে মুখ ধুইতে গিয়ে বেশ ভালোভাবেই টের পেল অটবি। পানি ছুতেই শরীরের লোমগুলো কাটা দিয়ে উঠল। অটবি কাঁপতে কাঁপতে গামছা দিয়ে মুখ মুছল। রান্নাঘরে এগোতেই দেখল রেবা বেগম আজ একা একা কাজ করছে। এতে বড্ড রেগে গেল সে। অসহ্য বিরক্তি নিয়ে বলল, তুমি একটা কি বলো তো মা? তোমাকে না বলেছি সকালে উঠলে আমাকে ডাকবে, ডাকোনি কেন? রেবা বেগম মেয়ের কথায় গ্রাহ্য করলেন না বোধ হয়। তার মেয়েটা অতিরিক্ত বদমেজাজি হলেও মাকে ভীষণ ভালোবাসে। এই রাগটা তারই বহিঃপ্রকাশ। মাছে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে তিনি বললেন, লাল শাকগুলো বেছে দে, আয়। অটবি বিরক্তি বাড়ালো। মায়ের এমন ছন্নছাড়া কাজ তার ভালো লাগছে না। ধূপধাপ পায়ে মোড়ানো টেনে শাক বাঁচতে বসে পড়ল ও। রেবা বেগম জিজ্ঞেস করলেন, তোর বোন দুটো কি উঠেছে? ওদের উঠাবি কখন? স্কুল আসে না? পৃথাকে ডেকে এসেছি, উঠে যাবে একটু পর। কথাগুলো গভীর শোনালেও মেয়েটা কি অভিমান করছে? রেবা বেগম মিটমিট করে হাসলেন, সাবধানে প্রশ্ন ছড়লেন, তুই নাকি নলির সাথে কথা বলছিস না? বিচার দিল আমাকে। অটবি সে উত্তর দিল না, এড়িয়ে গেল দারুণ কৌশলে। লাল শাকগুলো কিভাবে রাখবে? চিংড়ি মাছ দিবে সাথে? রেবা বেগম তাড়াতাড়ি করলেন, হঠাৎ কিছু মনে পড়ার মতো করেই বললেন, ভালো কথা মনে করেছিস। আমি তোকে বলবো বলবো করে ভুলে গেছি। পাশের বাসার চিংড়ি মাছ রেখেছিলাম, এক্ষুনি গিয়ে নিয়ে আয়, পরে আর মনে থাকবে না। লাল শাক বাছা প্রায় শেষের দিকে। হাত দুটো ভালো করে ধুয়ে ওড়নায় গা জড়িয়ে নিল অটবি। তাদের পাশের বাসায় ইলাইনা আন্টি থাকেন। ভদ্রমহিলা এমনিতেই সবার উপকার করলেও মুখ চলে বেশি, কোথাও স্থির থাকতে পারেন না। ওর কথা একে ওকে বলে বেড়ান। অটবি যতবারই ওনার বাসায় গিয়েছেন জোর করে 1 ঘন্টা নিজের কাছে বসিয়ে 1000টা গিবোধ হয়ে গেছেন। এটাই তিনি সবার কাছেই করেন। এই জন্য পৃথা আর নল্লির উপর সাথে আসতে অতটা পছন্দ করে না। বাধ্য অটবিকে আসতে হয়। তাছাড়া ইনায়া নামক মহিলাটি স্বামীর বাজারে বড় মুদির দোকান আছে। পাড়ার সবার থেকে টাকা পয়সাও বেশি, তাই দাপটও বেশি।
দরজায় কড়া নাড়ানোর 1 মিনিটের মাথায় দরজা খুলে দিল এক ছেলে। ঠিক ছেলে না, যুবক, অটোবির থেকে বড়ই হয়তোবা সমান বয়সী। দরজা খুলে অটোবির দিকে ভুরু কুচকে চেয়ে আছে, পরনে কালো গেঞ্জি, কালো হাফ প্যান্ট। অটোবি ভদ্রভাবেই বলল, ইলিয়ানা আন্টি আছেন, আমি ওনার কাছে এসেছি। সদ্য ঘুম ভাঙা খসখসে গলায় ছেলেটা উত্তর দিল, আম্মু নেই বাসায়, কি দরকার আমাকে বলেন। আপনাদের ফ্রিজে মাছ রেখেছিলাম আমরা, ওটা নিতে এসেছি। এত বড় ছেলেকে একথা বলতে গিয়ে একটু লজ্জায় পেল অটোবি, কিন্তু ছেলেটা বিষয় স্বাভাবিকভাবেই নিল। কিভাবে দিয়েছেন মাছ, প্যাকেটে নাকি বক্সে? অনাতন তার মুখ তো তাই বলছে। ছেলেটার কথায় ধরন দেখে মনে হলো সে একাজে ভীষণ পটু, যেন বহুকাল ধরেই একই কাজ করে আসছে। কিন্তু তবুও খানিকটা অস্বস্তি হলো অটোবির। ইতস্ত কণ্ঠেই বলল, ছোট নুডলসের প্যাকেটে। আচ্ছা। বলে সাথে সাথে দরজা আটকে দিল ছেলেটা। ভড়কালো অটোবি, এইভাবে দরজা আটকানোর মানে কি? সে কি ছেলেটাকে না আসা অব্দি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকবে? কি আশ্চর্য! ছেলেটা এমন বেয়াদব কেন? পাশের বাসা থেকে অটোবি আসতে আসতে পৃথা আর নলিও ঘুম থেকে উঠে গেছে। কালকের মতো আজকেও কথা বলার সুযোগ খুঁজছে নলি। অটোবি পাত্তা দিচ্ছে না। এসছে থেকে রেবু বেগমের সাথে কথা জড়িয়ে দিচ্ছে। পাশের বাসার ছেলেটা নাকি খুব বেয়াদব, মানুষকে সম্মান করতে জানেন না। নলি অবশ্য ইলিয়াস আন্টির ছেলেকে একবার দেখেছেন। সরোজার সাথে প্রায়ই মাঠে ক্রিকেট খেলে। দেখতে দেখতে বেশ ভালোই ছেলেটা। নলি ভয়ে বোনের পাশে গিয়ে বসলো, মৃদু স্বরেই বলল, বুবু। অটবি উত্তর দেয়নি। সে আবারও ডাকলো, ও বুবু, শোনো না। কি? কণ্ঠে অল্প স্বল্প ধমকের রেশ। নলি কিন্তু তবুও দমল না, সাহস নিয়ে বলল, আমি আর সারস ভাইয়ের সাথে কথা বলবো না বুবু, সত্যি বলছি। তুমি প্লিজ আর রেগে থেকো না বুবু। রেবে বেগম একবার অটবির দিকে আর চোখে তাকালো না। মেয়ের রাগ গলছে। তিনি দেখেই বুঝতে পারছেন অনেকটা কৈফিয়তের সুরে তিনি তাল মেলালেন। ক্ষমা করে দে আটবি, আর ওই ছেলের সাথে কথা বলবে না। অনেক রাগ করেছিস, এবার সব ঠিক কর। মেয়েটা তোর জন্য সারা দিন মন খারাপ করে থাকে। অটবি এবারও তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু ভেতরে ভেতরে তার রাগ অনেকটাই কমে গেছে। ছোট বোন দুটোকে জন্ম দেওয়ার আগলে রেখেছে সে। মায়ের মতন না হোক, মায়ের চেয়েও কম ভালোবাসেন না। তবে অকপটের সাথে এতটুকুই বলল, ওদেরকে দ্রুত তৈরি হতে বলো মা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার পথে সরোজের সাথে দেখা হলো নলির। অটবি পাশেই ছিল। সরোজের নলির দিকে তাকিয়ে থাকলে নলি একবারের জন্য তাকায়নি। বুবু তার অনেক কষ্টে রাগ বলিয়েছে। এখন সে হয়তো আগের মতন ছেলে মানুষই করতে পারবে না। যা করতে হবে সব সাবধানে লুকিয়ে। সরোজের সঙ্গে জন্য স্কুলে আসার আগে চিঠি লিখে এসেছিল নলি। সেটাই অটবি না দেখার মতো করে রাস্তায় ফেলে দিয়ে এসছে। আসার আগে সরোজকে চোখের ইশারায় বুঝিয়ে এসছে চিঠিটা যেন সে তোলে। অটবির এলাকায় একদম শেষে একটা বাজার পড়ে। কাঁচা বাজার থেকে শুরু করে শুকনো সব বাজার পাওয়া যায়, কিন্তু অরবিন্দ অটবি থেকে বাজারটা বেশ দূরে। নলিদের স্কুল দিয়ে অটবি বাজারে গেল। বাজারে মাছের গন্ধে ভরে গেছে, কিন্তু ভদ্রলোকেদের দেখতে পেল রুমাল চেপে বাজারে ঘুরঘুর করছে। আবার কেউ কেউ খুব বাজেভাবে মুখে বিকৃতি করে রেখেছে। আটু বেশ মজাই পেল ওদের দেখে। মনে মনে ভাবলো, সেও যদি এমন আল্লাদি বাবার সন্তান হতো তবে কি ওদের মতনই মুখটা এমন করে রাখতো? নিজের চেহারা কল্পনা করে নিজেই মনে খিলখিল করে হেসে ফেলল অটবি। ভাগ্যিস সে আল্লাদি বাবার মেয়ে হয়নি। তাকে ওভাবে মোটেও সুন্দরী লাগতো না, ভীষণ বিশ্রী দেখাতো। বাজার করা শেষ করে হুট করে বৃষ্টির আগমন ঘটে গেল। অটবি তখন বাজারে একপাশে দাঁড়িয়ে বৃষ্টির থামার অপেক্ষা করছে। তার কাছে ছাতা নেই, পরনে হলুদ রঙের জামা, কাপড়টা খুব পাতলা। এই জামা পরে বৃষ্টিতে ভেজা সম্ভব না। সে একমনে রাস্তার দিকে চেয়ে আছে। ফোটায় ফোটায় রাস্তায় বৃষ্টি পড়ার দৃশ্য দারুণ লাগছে তার। সরল তিস্তান এসে পাশে দাঁড়ালো। অটবি প্রথমে খেয়াল করেনি। লোকটা কালো রঙের হাতা মুখের কাছে ধরতেই চমকে উঠল। তিস্তান বলল, ছাতা নিয়ে বাসায় যাও। কি সংকোচে আবদার! অটবি আবদার রাখতে পারল না, কাটকাট গলায় মানা করে দিল, আমি কি আপনার কাছে ছাতা চেয়েছি? আমার লাগবে না। জানি, তবুও নাও। অটবি মুখ তুলে সরাসরি তাকালো। লোকটার হাত বড়সড় বাজারে ব্যাগ সহ পাচ্ছে। কপাল, চুল, শার্ট ক্ষীণ ভেজা। অটবি মুখ ফিরিয়ে নিল। অনেক উপকার করেছেন ক্রিস্তান, কিন্তু এই উপকারটা আমার লাগবে না। তিস্তান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তুমি অনেক বেশি কথা বলো, কান তিতা করে দিচ্ছ। তোমাকে যে চকলেট দিয়েছি খাওনি? আপনার দেওয়া জিনিস আমি কেন খাবো? 50 টাকা দিয়ে কিনেছিলাম অটবি, তুমি এত সহজ ফেলে দিয়েছো? কথা শুনে মনে হলো তিস্তান প্রচণ্ড অবাক হচ্ছে, কিন্তু তার দেখে মোটেও তেমনটা মনে হচ্ছে না। অটবি ক্লান্তির চোখ জোড়া কিছুক্ষণ বন্ধ রেখে আবারও খুলল। সে ফেলে দেয়নি,
তিস্তানের চকলেটগুলো টাকার ব্যাগে এখনও আছে, কিন্তু সেটা তিস্তানকে বলল না। আবারও তিস্তানের সঙ্গে এভাবে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে করছে না। তিস্তানের হাত থেকে সো মেরে ছাতাটা নিতে অটবি বলল, পরে ছাতাটা কিভাবে দেব আপনাকে? আমি নিজেই নিয়ে নিব। অটবি তার কথা বাড়ালো না। তিস্তানের পেছন থেকে সামনে ফেলে হাঁটা ধরল। কালো ছাতার হাতে চলে যাওয়ায় চরম অকৃত্য মেয়েটা উদাসীনতার শান্ত দৃষ্টি রেখে লাগলো তিস্তানের। ভীষণ আস্তে বলল, আকাশের মতো সুন্দর তো তুমিও নাও, বৃষ্টির মতো মুগ্ধময়ী নাও, অরণ্য তবে তুমি কি? মাত্র গোসল করে এসছে তিস্তান। ছোট্ট আধভাঙা আয়না তার শুকিয়ে যাওয়া মুখশ্রী ভেসে বেড়াচ্ছে। শ্যাম্পু করা চুলগুলো ঝরঝরিয়ে পড়ে আছে কপালে। পরনে শুধুমাত্র ট্রাউজার, খালি বুকটার ডান দিকে লম্বালম্বি কাটা দাগ। বুকের আঙুল দিয়ে ডাকটা হালকা করে ছুঁয়ে দিল তিস্তান। আঘাতটা তনয়ের দেওয়া। তিস্তান স্পষ্ট মনে আছে, মা বাবা রক্তাক্ত লাশ যখন তার সামনে আনা হলো, তনয়া অতি দুঃখে স্তব্ধ হয়ে গেছিল। কথা বলছিল না, কাঁদছিল না, চুপচাপ মা বাবার শিউরে বসে আছে, তাদের নিষ্পলক দেখছিল। কিন্তু যতই সময় যাচ্ছিল, তনয়া কেমন অস্বাভাবিক আচরণ করতে লাগলো। কিছুতেই মা বাবাকে কবর দিতে দিবে না। সবার পিছু পিছু কবরস্থানেও চলে গিয়েছিল সে। হাতে ছিল ধারালো ছুরি। অতীতের কথাগুলো মনে পড়লো। আজও গা শিরশির করে ওঠে তিস্তানের। বুকের ক্ষতটা যেন নতুন উদ্যমে জ্বলতে শুরু করলো। যন্ত্রণায় কাতর করে তুলে ধুকপুক যন্ত্র। তিস্তান ছটফট শরীরের একটা গেঞ্জি জড়িয়ে নিল। বাজার থেকে এসে রান্না সেরে ফেলছিল বিধায় এখন একটু শান্তি রাখছে। খাবারগুলো এক এক করে টেবিলে সাজাতে সাথে সে হাঁক ছাড়ল, তনয়া খাবার দিছি তাড়াতাড়ি আই। তনয়া খিলখিলানো হাসি শোনা যাচ্ছে। অনেকটা লাফিয়ে লাফিয়ে ঘরে খাবার আসছে মেয়েটা। লাফানোর দারুণ কত মাথায় দুই পাশের বেনিও সমান তারা দুলছে। হাতে বড়সড় একটা টেডি বিয়ার, গোলাপি রঙের। সে একেই বলল, আজকে কি রান্না করেছো ভাইয়া? আমার পছন্দের খাবার না হলে কিন্তু খাবো না, তোমার সাথে কথাও বলবো না, তুমি এখন পচা হয়ে যাবে। তনয়া স্বাভাবিকভাবেই কথা বলতে পারে না, কিংবা ভুলে গেছে। কথা বলার সময় কেমন বাচ্চা সুলভ সুর বেরিয়ে আসে কণ্ঠনালী মারিয়ে। শুনতে ভালোই লাগে। তিস্তান চেয়ার টেনে নিয়ে বলল, বয়। তনয়া বসল না, ভুরু বাঁকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, একটা চেয়ার টেনেছো কেন? আমার পরি বসবে না? আরেকটা চেয়ার টেনে দাও। তিস্তান দীর্ঘশ্বাস ফেলে আরেকটা চেয়ার টেনে দিল। তনয়া টেডি বিয়ারের নাম পরি। পরীকে তনয়া খুব ভালোবাসে। সে যা করে পরীকে তাই তাই করায়। প্রতিদিন গোসল করায়, রাত দুপুর ঘুম পাড়ায়। নিয়ম মেনে তনয়ের পাশাপাশি তিস্তানকেও পরীর জন্য প্লেটে খাবার বাড়তে হয়। পরে অবশ্য পরীর খাবারটা তিস্তানকে খেয়ে হজম করতে হয়। তনয় সেটা জানে না। জানলে তো খুব কাঁদবে। কেঁদে কেঁদে পুরো বাসা মাথায় তুলে বলবে, পরির খাবার তুমি কেন খাও ভাইয়া? পরির খিদা লাগে না? না খেলে মারা যাবে না? তিস্তান খাবার বেড়ে দিয়ে তার বোনের দিকে তাকিয়ে রইল। মেয়েটা উচ্ছল। খাবার মানে খাচ্ছে, ঠিক খাচ্ছে না, নষ্ট করছে বেশি। মাঝে মাঝেই পরি তাকে গুপ্ত আলোচনায় ফিসফিস করছে। সে আলোচনায় অল্প কানে আসছে তিস্তানের। তনয় আজকে কি কি দুষ্টামি করবে তার লিস্ট করছে। মেয়েটা আবার দুষ্টমি করতে ভারী পটু। হঠাৎ দরজায় খটখট আওয়াজ হলো। তিস্তান উঠে গিয়ে দরজা খুলল। সরোজ এসছে। দরজা খোলা মাত্রই ছেলেটি দাঁত বের করে হাসি উপচে পড়ছে। তিস্তান গভীর গলায় বলল, কেন এসছিস? সরোজ একটা খাম এগিয়ে দিল। রহিম ভাই দিছে আজকের ভাগ। খামটা নিল তিস্তান। একটু ফাঁক করে দেখলো মোটামুটি ভালো অঙ্কের টাকা। কয়েকদিন ভালো মতনই চলা যাবে। দুপুরে খেয়েছিস কিছু? না খেলে ভেতরে আয়। সরোজ মাথা নইয়ে লাজুক হাসল। বাম হাত দিয়ে মাথার পেছনে চুলকাতে চুলকাতে বলল, কাজ আছে ভাই, এখন খাইতে পারবো না। তিস্তান ভুরু কুচকালো, কি কাজ? ওই আর কি, বুঝই তো, প্রেমিকা অপেক্ষা করতেছে। দারুণ লজ্জায় লাল হয়ে গেল সরোজের ফর্সা মুখ। তিস্তানের চোখে চোখ রাখতে পারছে না ছেলেটা। অকারণেই অসংখ্যবার চোখের পলক ফেলছে। তিস্তান আর কিছু বলল না। দরজা লাগিয়ে একবার তনয়কে দেখে নিল। মেয়েটা এখন অর্ধেক ভাতও শেষ করেনি। একটু পর দৌড়ে আসবে খাইয়ে দেওয়ার জন্য। তিস্তান আস্তে আস্তে নিজের রুমে চলে গেল। টাকার খামটা বিছানার উপর অযত্নে ফেলে রেখে বারান্দায় গিয়ে বসলো। তিস্তানের বাসাটা এলাকার একটু ভেতরেই, জঙ্গলের মাঝখানে। তার বাবার আবার পাহাড় গাছপালা অনেক পছন্দের ছিল। এই বারান্দায় চেয়ারটাতেই বসে তিনি প্রকৃতি উপভোগ করার বই পড়তেন। তিস্তান তো আর বই পড়ে না, সে অত গাছপালা প্রেমীও না, কিন্তু সময় অসময় এই বারান্দায় বসে থাকা তার পুরনো অভ্যাস। এই বারান্দায় সে তিস্তান আর অভিনয় করতে পারে না। বুক চির আত্মনাদ এক এক করে বেরিয়ে এলো। বলে, ওহে সুখনীল তিস্তান, তুমি আজীবন দুঃখী রয়ে যাবে। বিদ্যালয়ের পেছনে একটা পরিত্যক্ত পুকুর আছে। জায়গাটার স্যাঁতস্যাঁতে পানি নোংরা কালো। কোথা থেকে একটা বিশ্রী গন্ধ নাকে এসে ঠেকছে। সরোজ বমি পেয়ে যাচ্ছে। গামছা দিয়ে নাক চেপে ধরে খেকিয়ে উঠল। প্রেম করার জন্য আর জায়গা পালি না? ইস,
কি গন্ধ! এইরম জায়গায় প্রেম করা যায়? নলি নিজেও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু এছাড়া আর কোনো জায়গা নেই। পৃথা ইদানিং গোয়েন্দা সেজে আশেপাশে ঘুরছে। সে যে যাই করে না কেন পিছু পিছু গিয়ে হাঁটা দেয়। কোথাও কিছু শান্তি নেই। ভীষণ বিরক্ত হয়ে নলেই বলল, আমিও যেন শখে এসেছি এখানে। বুবু জানলে কি হবে জানেন তো? প্রেম করা একবারে ঘুচিয়ে দেবে। ইস নীলিমা, ইস ইস, তুই নষ্ট হয়ে গেছিস। আগে তো এমনভাবে কথা বলতি না। আগে বললাম না তো কি হয়েছে? এখন থেকে বলবো। আপনার কোনো সমস্যা আছে? ততক্ষণে সরস প্রায় বমি করে দিচ্ছিল। নলি চিৎকার দিতে কোনো আমাকে সামনে নিল। রোদ হয়ে আসা কণ্ঠে বলল, এইখানে থাকা সম্ভব না নীলিমা, তাড়াতাড়ি কথা শেষ করতে হবে। চিঠিতে কি জানি বলবি বলছিলি, দ্রুত ক। নলি একটু ইতস্ত করল। কথাটা অটবি সম্পর্কে। সে আসলে বলতে চাইছিল না, কিন্তু চেপে রাখতেও পারল না। ভেবেছিল পিঠাকে বলবে, কিন্তু ওর ঠিক নেই। পরে নলিকে ভুলে যাবে, ভুল বুঝবে। অনেক ভেবেচিন্তে নলি সিদ্ধান্ত নিয়েছে কথাটা সে সরসকে বলবে। আপনি বলছিলেন না বুবুর সাথে কিস্তান ভাইয়ার কিছু আছে? আমার এখন তাই মনে হয়। কাল রাতে আমি কিস্তান ভাই আর বুবুকে গেটে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। তোরে বলছিলাম না আমি, দেখছিস আমার কথাই ঠিক হইছে। সরোজ এক মুহূর্ত অন্য পাশে বাজে পরিবেশে ভুলে গেল। খুশিতে লাফিয়ে উঠলে উচ্চস্বরে বলে, আটবির পরীক্ষা শুরু হয়েছে। আজকে প্রথম পরীক্ষা ছিল। কিছু মন মতো হয়নি, কমন পড়েনি, কিংবা বলা যায় কমন পড়েছে কিন্তু অটবি পড়েনি বলেই তার জন্য প্রশ্নপত্র অ্যাভারেজ জয়ের থেকে কঠিন লেগেছে। পরীক্ষার হল থেকে বেরিয়ে অটবির মনে হু হু করে উঠল। আশেপাশে তার সহপাঠীরা কি আনন্দের সাথে বাড়ি ফিরছে। মুখে বিরাট হাসি, যেন 18-র মতো লেগে গিয়েছে ঠোঁটটা। কিছুতেই সরছে না। আবার যারা খারাপ করছে ওদেরও কোনো কথা নাই, বান্ধবী আছে, খারাপ করে সান্ত্বনা দিচ্ছে। অটবির তো বান্ধবী নেই, সান্ত্বনা দেওয়ার কেউ নেই। রাস্তার মোড়ে সরসকে দেখতে পেল অটবি। কি অগোছালো হয়ে এসছে ছেলেটা, পরনে লুঙ্গি শার্ট, হা করে চারদিকে চোখ বুলাচ্ছে। ঠিক এই কারণে অটবি সরসকে পছন্দ করে না। চালচলনের কোনো ঠিক নেই। একদম না দেখার মতো করে চলে যেতে নিলেই সরোজ আচমকা ডেকে উঠল, অটবি আপু। অটবি দাঁড়ালো। সরোজের দিকে তাকাতেই ছেলেটা মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো, তোমার না পরীক্ষা ছিল আপু, কেমন হয়েছে? পরীক্ষা খারাপ হলে সেটা কি কাউকে বলা যায় না? মনের জ্বালা বাড়ে। যেখান থেকে এই মোটামুটি শব্দটা বেরিয়ে আসে মুখ থেকে, অটবিও তাই। তুমি এখানে কি করছো? সরস্বতী বলতে নিচ্ছিল, পেছনে তিস্তানকে দেখে থেমে গেল আবারও। মুখের হাসি আরও চওড়া করে বলল, ওই যে তিস্তান ভাইয়ের সাথে আসছি, উনি ওনার মাস্টার সার্টিফিকেট নিতে আসছেন। তিস্তান যে অটবির পেছনে সেটা সে জানে না। চাপা সরে বলতে কেউ বেশ জোরেই বলে ফেললো, তোমার ক্রিস্তান ভাই আবার পড়ালেখাও করেছে? বাহ! তাচ্ছিল্য সুর। তিস্তান শুনে হাসলো, ক্ষীণ হাসি, তবে কেন? চেহারা বুঝি পড়ালেখা করতে পারবে না? সাথে সাথে গাড় গড়িয়ে তাকালো অটবি। লজ্জা পেয়েছে বুঝি মেয়েটা? পেয়েছে বোধ হয়। গাল দুটো আস্তে আস্তে রক্তিম রঙে লেপটে আছে। হাঁসফাঁস করেই বলল, আমি ওভাবে বলিনি। তাহলে কিভাবে বলেছো? অবস্থা বেগতিক। সরস পাথে দাঁড়িয়ে দম ফাটানো হাসি চেপে রেখেছে। এই দুইজন কি ভুলে গেছে সে তাদের সাথে আছে? ভুলে গেছে নিশ্চিত। ওর দিকে তো তাকাচ্ছেই না। অটবি কিছু বলছে না দেখে তিস্তান নিজেই আবারও বলা শুরু করলো, তোমার পরীক্ষা কেমন হয়েছে? অটবি ছোট্ট নিঃশ্বাস পড়ল, ফেললো, ভালো। জি। মিথ্যা বলছো কেন? তোমার মুখ দেখেই মনে হচ্ছে ভালো হয়নি। অটবি আশ্চর্য হয়ে তাকালো এবার। সরাসরি চোখে চোখ রেখে তিস্তানের চোখ দুটো কি গভীর, স্বচ্ছ। অটবি আমতা আমতা করে বলল, তেমন কিছু না, ভালোই হয়েছে। তোমার একটা ভীষণ খারাপ দিক আছে। তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে ভালোবাসো। এই তুলনা তোমাকে অনেকবারে বেশি দুঃখ করে তোলে। ভাবো ওর একটা আছে বলে ও সুখী, তোমার এটা নেই বলে তুমি দুঃখী। কথা সত্য, অথচ অটবি এত সহজে মানতে চাইলেন না। পাল্টাভাবে বলল, আপনি তো তুলনা করেন না, তবে আপনি আমার থেকেও বেশি দুঃখী কেন? সবার দুঃখী হওয়ার আলাদা আলাদা কারণ থাকে ক্রিস্তান। আমারও আছে। আমার নাম দুঃখ। বাতাস অটবি মাথা ঘোমটাটা উঠছে। ভীষণ অচেনা দৃষ্টি ওকে দেখছে মেয়েটা। তিস্তান সত্যি দৃষ্টিকে চেনে না, তবে এই দৃষ্টি ওর ঘোর লাগানা। নেশা হচ্ছে না, মাদকতার মস্তিষ্কে বিগড়ে যাচ্ছে না, অথচ অদ্ভুত কিছু হচ্ছে। অদ্ভুত। অটবি বলল। শুনে তিস্তান হাসি আটকে রাখতে পারল না। হেসে ফেলল মাথা নুইয়ে, নিঃশব্দে। চোখের কোণে সুখের জানালাও চিকচিক করে নিজেকে অস্তিত্ব জানান দিল। আচমকা অটবির মাথায় হাত বুলিয়ে সে বলল, অটবি, আমি চাই তুমি পাগল করা সুখী হও। বিছানায় শত শত কাগজের টুকরো দেখে কপালের দৃষ্টি ভাঁজ পড়ল তিস্তানের। বিক্ষিপ্ত হলো মন। তনয়া দিনে সারাটা সময়ই এই রুমে শুয়ে বসে কাটায়।
গোপনে গোপনে কি যেন আঁকেবুকি করে, কাজটা নির্ঘাতই ওর। চোখ বুজে লম্বা লম্বা 3টে নিঃশ্বাস ফেলল তিস্তান। তনয়াকে এবার বলার পরও এই কাজটা পুনরায় করে খানিকটা রেগে গেল। বাইরে থেকে এসে এখনও এক গ্লাস পানিও খাওয়া হয়নি, পরনের শার্টটা ঘামে ভিজে বিশ্রী অবস্থা। মাথা ব্যথায় টনটন করছে, ঘরে পানি নেই, পানি আনতে হবে। রান্নাঘরে যাওয়ার আগেই তনয়া রুমে এসে উকি দিতে দেখলো তিস্তান। তনয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মুখে কোমরে হাত রেখে নানা ভঙ্গমায় হাসছে, লাফাচ্ছে। কাঁধে আলগোভাবে একটা সুতির শাড়ি জড়ানো, শাড়িটা মায়ের। তনয়া কোথা থেকে পেল? নিশ্চয়ই তিস্তানের আলমারি থেকে নিয়েছে। আয়নার বাইরে দরজার সামনে দাঁড়াতে থাকতে দেখে খুশিতে ঝলমল করে উঠল তনয়া। গায়ের ওপর শাড়িটা আরেকটু ভালো করে জড়িয়ে এগিয়ে দিল ভাইয়ের কাছে। উচ্ছ্বাসে ভরপুর কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া আমাকে কেমন লাগছে? সুন্দর, মায়ের মতো সুন্দর লাগছে। তনয়ার চেহারা অনেকটা মায়ের মতনই ছোঁয়া পেয়েছে বলেই হয়তো, কিন্তু অকপটে প্রশংসা করতে পারল না তিস্তান। যা চাইতেও গভীর গলায় বলল, আমাকে না বলে মায়ের শাড়ি নিয়েছিস কেন? যেখান থেকে নিয়েছিস সেখানে রেখে আয়, যা। তনয়া জোরে জোরে মাথা তোড়ালো, সে রেখে আসবে না। তিস্তান উচ্চবাক্য করতে পারল না। বোন তার কিছু একটা হলেই নির্দোষ চোখ জোড়া তাকে তাক করে দেয়। কেমন ড্যাব ড্যাব করে সে চাইছিল, কিছু বলতে পারল না। জোড়া নিঃশ্বাস ফেলে তিস্তান অনুমতি দিল, খেলা শেষ হলে শাড়ি রেখে আসবি, ঠিক আছে? তনয়া আবারও জোরে জোরে মাথা নাড়ল। এবার অর্থ না বোধ হয় হ্যাঁ বোধ। তিস্তানের তনয়া হাস্যোজ্জ্বল মুখটা একটুখানি দেখেই চলে যাচ্ছিল। তনয়া আটকে দিয়ে বলল, ভাইয়া এই শাড়িটা পরলে আমি কি মায়ের মতন বড় হয়ে যাব? নিষ্পাপ কণ্ঠ। তিস্তান মুচকে এসে তনয়ার মাথায় সন্দেহে হাত বুলিয়ে দিল, তুই তো এমনিতেই বড়। না, আমি মায়ের মতো বড় হতে চাই। আচ্ছা। আমি শাড়ি পরবো, আমাকে পরিয়ে দাও। তিস্তানের শান্ত চোখে তাকালো। তনয়া আগের মতনই ছোট্ট নেই। বিয়ে হয়েছিল, বাচ্চা হওয়ার কথা ছিল। মেয়েটি যথেষ্ট বড়। যতই ভাই হোক, বোনকে শাড়ি পরানোর অধিকার, বিবেক, সামর্থ্য এতটুকুই কিছুতেই তিস্তানের নেই। এটা অসম্ভব। মৃদু গলায় তিস্তান বলল, নিজেই পরে নে। আমি শাড়ি পরতে পারি না ভাইয়া, তাহলে পরার দরকার নেই। কিন্তু আমি পরতে চাই। পরে পরিস, আমি কাউকে ডেকে আনবো। না, আমি এখন পরবো। এখন মানে এখন, এখন এখন এখন। সারাদিনের ক্লান্তি, বিশ্রামীন ঘুমু ঘুমু চোখ, তিক্ত মেজাজ সব মিলে নিজেকে সামলাতে পারল না তিস্তান। রাগ যেন মুহূর্তেই হানা দিল সর্বাঙ্গে। অনেকটা উঁচুকেই ধমকে উঠল, একবার বলেছি না পড়তে, তবুও তর্ক করছিস কেন তনয়া? আর কত জ্বালাবি আমাকে? একটু শান্তি দে। আমি কি পাবো না? সারা জীবন তো তোদের পেছনেই আমাকে পৌঁছাতে হবে। কয়েক সেকেন্ডের জন্য থমকালে ধরল তনয়া। ভাইয়ের হঠাৎ রাগ হওয়ার কারণ ঠাওর করতে পারল না। আস্তে জলরাশিগুলো ভিড় জমালো নেত্রের একদম কোণ ঘেঁষে। বোঝা যায় জমালো গেল তনয়া কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, অথচ মুখের স্পষ্ট ভয় আতঙ্ক। তিস্তানকে ফিরতে চাইল না। ধূপধাপ পায়ে নিজের রুমে চলে এলো। ওখানে আরও এক মুহূর্ত থাকলেও হয়তো মেয়েটা সেখানে আবারও বলতো। রুমে আসার কিছুক্ষণ পরে তিস্তান বুঝলো তনয়া সে কারণেই বকে ফেলছে। একটা বকা উচিত হয়নি, বুঝিয়ে বললেই তো হতো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অবস্থানায় বিশাল অভিমানে আঁকড়ে ধরে বাসা থেকে বেরিয়ে গেছে। রুমে বারান্দায় বাথরুম কোথাও নেই। তিস্তান পাগলের মতো শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল তনয়াকে খুঁজতে। তিস্তান প্রায় তনয়াকে বাসায় একা রেখে বাইরে থাকে। এমন সময় কোনো দুর্ঘটনা হলে তারা তনয়া নিজে থেকেই ঘর থেকে বেরোতে পারে, তাই দরজা সিটকিনি খোলা শিখিয়েছিল সে নিজেই। এখন আফসোস হচ্ছে, শেখানো উচিত হয়নি। সেই সাথে রাগ হলো এইভাবে বাবার কেন এই জঙ্গলের মতো জায়গাতেই বাড়ি বানাতে হলো। তনয়া যদি অন্য কোনো জঙ্গল হারিয়ে যায়, তখন সে কিভাবে খুঁজে পাবে বোনকে? উদ্ভ্রান্তের মতো সারা জীবন জঙ্গলে খুঁজলেও তনয়াকে পেল না তিস্তান। ফোনে ততক্ষণে সরোজ রহিম সবাইকে খোঁজ নেওয়ার জন্য তাগিদা দিয়ে ফেলছে, কেউ পাচ্ছে না। আশ্চর্য, এতটুকু সময়ে মেয়েটা গেল কই? তখন সকাল থেকে দুপুর 3টা। তনয়াকে না পেয়ে মুখটা শূন্য হয়ে গেছে তিস্তানের। পরনে জামা কাপড় এলোমেলে কুচকানো ময়লা, অস্পষ্ট ব্যথায় কাতর হয়ে আসছে চেহারা। সে মাথা নুয়ে ছন্নছাড়া ভাবেই হাঁটছে। পুলিশের ডিসি জিডি করতে হবে, প্রথমতে করা উচিত ছিল, কেন যে করলো না? হঠাৎ পেছন থেকে নারীর কণ্ঠ ডেকে উঠল তিস্তানকে। অটবীর কণ্ঠ। অন্তর দন্ত পায়ে এগিয়ে গিয়ে সে ভয়ে রাগ নিয়ে বলল, আপনি এত দায়িত্বহীন কিভাবে হতে পারেন ক্রিস্তান? ওইটুকু একটা মেয়েকে কিভাবে একা ছেড়ে দিতে পারেন? ইলিয়ানা আন্টির বাসার বাগানে লুকিয়েছিল মেয়েটা। ভাগ্যিস আমি ওকে দেখেছিলাম, নয়তো কি হতো বুঝতে পারছেন? তনয়া, তোমার কাছে? ক্ষীণ কণ্ঠস্বর, গলা ভাঙা।
গভীর ব্যতিক্রম মানুষটাও এক মুহূর্তের জন্য চিনতে পারল না অটবি। এতক্ষণে খেয়াল হলো ছেলেটার চোখ মুখ শুকিয়ে কালো দেখাচ্ছে, ঘেমে আছে বাজেভাবে, চোখ দুটো লাল, গাল অল্প ভেজা। তিস্তান কি কাঁদছে? কৌতূহলী অটবির মনে প্রশ্ন করল। আপনি কাঁদছেন? ওপাশ থেকে উত্তর এলো না। তিস্তানের শান্ত দেহে কেমন যেন জড়তা লেগে আসছে। অটবির হাতে শক্ত করে মুঠোয় পুরো নিয়েছে। তনয়কে কোথায় রেখেছ? আমার বাসায়। চলো। অটবির বিষয়ে টু শব্দটি করতে পারল না। তিস্তানের শক্তপোক্ত হাত বাঘের মতো থাবায় ধরে আছে ওকে। অরবিন্দ্র অটবি তিস্তান বুঝল না। গেটের ওপাশে দাঁড়িয়ে থেকে বলল, তনয়কে নিয়ে এসো। অটবি মাথা দোলালো মাত্র। বিনা বাক্যে তনয়কে নিয়ে এলো। মেয়েটা শাড়ি পরছে, মুখে এখনও কান্নার ছাপ, কিন্তু ঠোঁটের জলজল হাসি। দীর্ঘ 3 ঘন্টা খোঁজাখুঁজির পর বোনকে সামনে পেয়ে তিস্তান অনুভূতিহীন হয়ে পড়ল। তার ভেতরে খবর হয়তো কেউই জানে না, জানবেও না। এতক্ষণে সে কাটা মুরগির মতো কটপট করছে, আর তার এখন বরফের মতো জমে পড়ে আছে। অটবি হালকা গলায় বলল, ও আসলে শাড়ি পরতে চাইছিল বারবার, তাই পরিয়ে দিয়েছি। তারপর একটু থেমে বলল, আপনি কি ওই মেরেছেন? তিস্তান নড়বড়ে নড়ে চড়ে বসল। নিশ্চল চোখে তাকে অটবির কথার অর্থ বুঝতে চাইল। সে তনয়কে মারবে কেন? শুধু বকেছে। অটবি আবার বলল, ইলিয়ানা আন্টির বাগানে বসেও কাঁদছিল। আমি ওর কাছে যেতেই বলল আপনি নাকি ওকে মেরেছেন, শাড়ি পরতে দেননি। সঙ্গে সঙ্গে তনয়ের দিকে তাকালো তিস্তান। মেয়েটা এখনও হাসছে, অবুঝ হাসি। ছোট্ট নিঃশ্বাস ফেলল। মরিনি, বকেছি শুধু। বকবেন কেন? ও কি বুঝে করে? এর কথা জবাব পাওয়া না গেল। তিস্তানের মাত্র বোনের মাথা থেকে হাত বুলিয়ে যাচ্ছে। মনে মনে বারবার বলছে, আমার আর বকবে না বোন, আর কখনোই বকবে না। অটবি ভাই বোনের এতটুকু মস্তিষ্ক গেঁথে নিল। কি সুন্দর দৃশ্য! আপনা আপনি মুখে হাসি চলে আসছে। আলতো করে হেসে বলল, তনয় আমাকে চিপস আনতে বলছিল ওর জন্য, আমি ভুলে গেছিলাম। যাওয়ার সময় ওর জন্য কিনে আনবে। তিস্তান মাথা দুলিয়েও, তুমিও চলো। জি, কোথায় যাব? চিপস কিনে দিব, চলো। অটবি যেন বুঝলো না, চোখ দুটো সরু করে তাকালো। কপালে ভাঁজ ফেলে তিস্তানকে জিজ্ঞেস করলো, চিপস কাকে? তোমাকে? জি, কোথায় যাব? আমি কি বাচ্চা? আমাকে কেন কিনে দিবেন? বিরাম চিহ্নের প্রশ্নবোধক চিহ্নটা মাথায় ঘুরপ করছে অটবির। সেই চিহ্ন চট করে আশ্চর্যবোধক পাল্টে যায়। হাতটা ধরল তিস্তান ভীষণ নির্দ্বিধায়, নির্বিকার কণ্ঠে বলল, আমার তোমার সাথে একটু থাকার ইচ্ছে আছে। অটবি থমকালো। ততমধ্যে প্রায় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কি বললেন? তোমার সাথে থাকতে যাচ্ছে। আপনি এটা বলেননি। আমি এটাই চাচ্ছি অটবি। অধৈর্য অটবি মানল না, ঘোর আপত্তি জানিয়ে বলল, আপনি মিথ্যা বলছেন, আমার স্পষ্ট মনে আছে। কথা বলতে বলতে অটবি থেমে গেল। ক্রিস্তান তাকে পাত্তাই দিচ্ছে না। তনয়ার চুলগুলো বাতাসে উড়ছে, সে সেগুলোই ঠিক করে দিচ্ছে বারবার। বিশ্রী রকমের বিরক্ত হয়ে অটবি বলল, আপনি আমার হাত ছাড়ুন তো, যখন তখন হাত নিয়ে টানাটানি করেন কেন? অথচ তিস্তানকে ছাড়ল না, বরং সে একটু একটু শক্ত করেই ধরল। অটবি টের পাচ্ছে না, মৃদু গলায় বলল, তোমাকে চিপস কিনে দেওয়া যাবে না, চকলেট কিনে নেব। আমি আপনার দেওয়া জিনিস নিব বলে মনে হয়? হয়। আমি জীবনেও নিব না। এতক্ষণ বসে তিস্তান অটবির দিকে তাকালো, তবে হাসছে না। গাঢ় গলায় বলল, আমি জোর করে দিয়ে দিব।